আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন জরায়ুমুখের ক্যান্সার এর প্রতিরোধ, জটিলতা এবং পুনর্বাসন সংক্রান্ত নানান বিষয় নিয়ে। আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর নাজিরুল মুবিন স্যারকে। স্যার আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের কনসালটেন্ট হিসাবে ক্যান্সার বিভাগে। আসুন শুরুতে স্যারের সাথে পরিচিত হই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি স্যার। আপনাকে পেয়ে আরও ভালো লাগছে আমাদের স্টুডিওতে। স্যার, শুরুতেই আজকে শুনলেন যে আমরা মূলত ক্যান্সার, জরায়ুমুখের ক্যান্সার প্রসঙ্গে কথা বলবো। বিশেষ করে ক্যান্সার হয়ে যাবার পরে, চিকিৎসা নিয়ে সুস্থ হবার পর আবারও দেখা যায় এই ঝুঁকিতে থাকেন, ইত্যাদি নানান বিষয় নিয়ে কথা বলবো। তবে প্রথমেই আপনি বলবেন যে জরায়ুমুখের ক্যান্সার আসলে এই রোগ সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেন আমাদের। জরায়ুমুখের ক্যান্সার আমাদের বাংলাদেশের খুবই কমন একটি ক্যান্সার। আমরা প্রায় এই রোগী দেখে থাকি এবং নারীদের অন্যতম প্রধান ক্যান্সার বাংলাদেশের। এটি নারীদের জরায়ুর নিচের অংশ, যা যোনিপথের সাথে সংযুক্ত থাকে, সার্ভিক্স বা জরায়ু মুখ, সেখানের যে ক্যান্সারটি হয় তাকে সাধারণত জরায়ুমুখের ক্যান্সার বলা হয়ে থাকে। স্যার, এই রোগের চিকিৎসা নেবার পর সুস্থ হয়ে আবার কি পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, এই রোগ চিকিৎসা শেষ হওয়ার পরে এবং সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরেও রোগটি আবার ফিরে আসতে পারে এবং ফিরে আসাটা সাধারণত চিকিৎসা শেষ হওয়ার 2-3 বছরের মধ্যেই ফিরে আসার সম্ভাবনাটা সবথেকে বেশি। যত দিন যায় তত ফিরে আসার সম্ভাবনাটা আসলে কমে যায়। তখন কি স্যার জরায়ুমুখ ছাড়াও শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার, কিডনি, সেসবে কোনো ইফেক্ট ফেলে? হ্যাঁ, খুবই চমৎকার প্রশ্ন করেছেন আপনি। জরায়ুমুখ ক্যান্সারের এই ফিরে আসাটা দুভাবে হতে পারে। একটা হচ্ছে জরায়ুমুখের ওই জায়গাতেই ফিরে আসা বা এর আশেপাশে সন্নিকটে ফিরে আসা, এটাকে আমরা বলি লোকোরিজিওনাল রিকারেন্স। আরেকটা হতে পারে দূরবর্তী অর্গানে ফিরে আসা, জরায়ুমুখ বা তার আশেপাশ থেকে দূরের কোনো অর্গান বা অঙ্গে। যেমন এই রোগটি লিভারে ফিরে আসতে পারে, ফুসফুসে ফিরে আসতে পারে, হাড়ে ফিরে আসতে পারে। এটাকে আমরা ডিস্ট্যান্ট রিকারেন্স বা মেটাস্ট্যাটিক রিকারেন্স বলি। অর্থাৎ জরায়ুমুখের লোকালিও ফিরে আসতে পারে, জরায়ুমুখ যে স্থানে সেখানেও ফিরে আসতে পারে, অথবা দূরবর্তী কোনো অঙ্গ, যেটি আপনি বললেন লিভার, ফুসফুস, সেই অঙ্গগুলোতেও ফিরে আসতে পারে। তখন কি স্যার আসলে আগের পূর্বের অবস্থার চেয়ে বেশি জটিল কঠিন হয়ে পড়ে, নাকি আর একটু সহজ হয় চিকিৎসা পদ্ধতি? স্বাভাবিকভাবেই তখন চিকিৎসা করাটা কিছুটা জটিল হয়। তখন আমাদের বেশ কিছু জিনিস বিবেচনা করতে হয়, বিষয় বিবেচনা করতে হয়। যেমন কোন জায়গায় এটি আবার ফিরে এসেছে, এটি কি জরায়ুমুখ এবং তার সন্নিকটেই ফিরে এসেছে নাকি দূরবর্তী জায়গায় ফিরে এসেছে। যদি সন্নিকটেই ফিরে আসে তখন আমরা তাকে আবারও একটা নিরাময় করার উদ্দেশ্যে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি। তখন আবার আমরা বিবেচনা করি রোগী কি আগে রেডিওথেরাপি পেয়েছে নাকি পায়নি। হ্যাঁ, এখন যেটা ফিরে আসলো সেটা কি আগের রেডিওথেরাপি ফিল্ডের ভিতরে ফিরে এসেছে নাকি একটু দূরে ফিরে এসেছে। এই অনেকগুলো বিষয় বিবেচনা করে আমরা ঠিক করি রোগীকে কি আগে আমরা অপারেশন করব, নাকি পুনরায় রেডিওথেরাপি দিব, নাকি আগে রেডিওথেরাপি পাইনি এবার রেডিওথেরাপি দিব, নাকি কেমোথেরাপিতে যাব। তবে যদি দূরবর্তী অর্গানে ফেরত আসে তাহলে সাধারণত আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করে থাকি। কিন্তু যদি হাড়ে ফেরত আসে তাহলে হাড়ে আমরা রেডিওথেরাপি দিই। যদি মস্তিষ্কে ফেরত আসে তাহলে মস্তিষ্কে আমরা রেডিওথেরাপি দিয়ে থাকি কেমোথেরাপির পাশাপাশি। স্যার, এই ধরনের রোগীদের আমরা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে অনেককে বলতে শুনি যে আয়ুর্বেদ কিংবা হোমিও এই জাতীয় চিকিৎসার মাধ্যমেও তারা সুফল পায়। তো আপনি কি সাজেস্ট করবেন যে এমনটি চিকিৎসা পদ্ধতি নেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে? আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি বা হোমিও চিকিৎসা পদ্ধতি, তাদের নিজস্ব কিছু পাঠ্যপুস্তক আছে, নিজস্ব চিকিৎসা ধারা আছে, যা আমার পড়া নেই। আমি যা পড়াশোনা করেছি, আমার চিকিৎসা পদ্ধতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি দিয়ে যেভাবে চিকিৎসা দেওয়া সম্ভব সেটা সম্পর্কে আমি একটা মন্তব্য করতে পারবো। কিন্তু যা সম্পর্কে আমার পড়াশোনা নেই সেটা সম্পর্কে মন্তব্য করা মুশকিল। তবে আমার ছোট্ট পরামর্শ হবে, সেটি হলো চিকিৎসা পদ্ধতি যে কোনো একটি অবলম্বন করা, পাশাপাশি আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক, আবার আধুনিক চিকিৎসা পদ্ধতি সবগুলো একসাথে সংমিশ্রণ করে চিকিৎসা না নেওয়া। এর কারণ হলো, আমি যখন কোনো রোগীকে প্রেসক্রিপশন লিখি, আমার মাথায় কাজ করে যে আমি যে দুটো ওষুধ লিখলাম এই দুটো ওষুধের মধ্যে কোনো মিথস্ক্রিয়া আছে কিনা, ইন্টারাকশন আছে কিনা।
একটা কেমোথেরাপির সাথে আরেকটা কেমোথেরাপির আছে কিনা, রেডিওথেরাপির সাথে কেমোথেরাপির আছে কিনা, কেমোথেরাপি কতদিন পরে অপারেশনের জন্য পাঠাবো বা অপারেশন করার কতদিন পরে আবার রেডিওথেরাপি শুরু করব, এই বিষয়গুলো আমরা বিবেচনা করি। কিন্তু আয়ুর্বেদ ঔষধ বা হোমিওপ্যাথি ঔষধের উপাদানগুলো সম্পর্কেও আসলে আমরা অন্ধকারে থাকি, যে কোন উপাদানটা আসলে ব্যবহার করা হচ্ছে এবং সেই উপাদানের সাথে আমার ওষুধের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, ইন্টারাকশন আছে কিনা, সেটা সম্পর্কেও আসলে আমি অন্ধকারে থাকি। তো এই জন্য আমরা বলি বা আমি বলে থাকি যে একই সাথে সবগুলো চিকিৎসা পদ্ধতি ব্যবহার না করার জন্য। আর তাছাড়া স্যার আসলে যে কোনো আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি যে ডোজ কমপ্লিট করা বা একটা চিকিৎসা পদ্ধতি সম্পন্ন না হলে তো বলাও যাচ্ছে না যে এই পদ্ধতি কাজে লাগলো কিনা। হ্যাঁ স্যার, একটা বিষয় যে জেনেটিক স্ক্রিনিংয়ের কথা বলে, সেই শব্দটা আমরা পরিচিত। এই ক্যান্সার, জরায়ু ক্যান্সারের ক্ষেত্রে এটা কী ধরনের চিকিৎসা? বেশ কিছু ক্যান্সারের ক্ষেত্রে জেনেটিক স্ক্রিনিং বেশ ভালো ভূমিকা রাখছে, যেমন স্তন ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, ওভারি ক্যান্সার, আরও বেশ কিছু ক্যান্সার আছে। তবে জরায়ু মুখের ক্যান্সারের ক্ষেত্রে জেনেটিক স্ক্রিনিং এখনও স্বতঃসিদ্ধ না, কোথাও খুব যে এস্টাবলিশড প্র্যাকটিস হচ্ছে এমনটা না। স্যার, জরায়ু মুখের ক্যান্সার চিকিৎসায় আমরা এইচপিভি এই শব্দটি শুনে থাকি, এটার একটু ব্যাখ্যা দিন। এইচপিভি এর পূর্ণ রূপ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটি একটি ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ মহিলাদের প্রায়শই হয়ে থাকে, সাধারণত যৌন মিলনের ফলে এটার সংক্রমণ বেশি হয় এবং আমাদের শরীরের যে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি এই ভাইরাসটাকে নির্মূল করে ফেলতে পারে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভাইরাসটাকে ওয়াশ আউট করতে পারে না, তখন এই ভাইরাসটা দীর্ঘ সময় ধরে শরীরের মধ্যে থেকে যায়। এই দীর্ঘ সময় ধরে ভাইরাসটা থেকে যাওয়ার কারণে প্রদাহ তৈরি হয় বা ইনফ্লামেশন তৈরি হয় এবং সার্ভিক্স বা জরায়ুর মুখের যে আবরণী সেটার মধ্যে কিছু পরিবর্তন তৈরি হয়। সেই পরিবর্তনের ফলেই মূলত জরায়ু মুখের ক্যান্সার হয়। সুতরাং জরায়ু মুখের ক্যান্সারের যদি মূল কালপ্রিট বলতে চাই সেটি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এবং এই ভাইরাসের অনেকগুলো প্রকারভেদ বা স্ট্রেইন আছে, 100 থেকে 150টি। এর মধ্যে অল্প কিছু স্ট্রেইন আছে যেগুলো খুব বেশি পরিমাণ দায়ী জরায়ু মুখের ক্যান্সারের জন্য। আবার জরায়ু মুখ ক্যান্সার ছাড়াও আরও বেশ কিছু ক্যান্সারের জন্য হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কিছু ভূমিকা আছে, যেমন ভ্যাজাইনার ক্যান্সার বা যোনিপথের ক্যান্সার, ভালভার ক্যান্সার বা যোনি মুখের ক্যান্সার, পুরুষাঙ্গের ক্যান্সার বা পেনিসের ক্যান্সার, অ্যানাল ক্যানাল ক্যান্সার বা পায়ুপথের ক্যান্সার, এছাড়া মুখ গহ্বর বা ওরাল ক্যাভিটির ক্যান্সার, ওরোফ্যারিংসের ক্যান্সার। এই ক্যান্সারগুলোতেও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এই ক্যান্সারেরও ঝুঁকি অনেকটা বাড়িয়ে তোলে। স্যার, অনেকগুলি কারণ বললেন, তার মধ্যে সেক্সুয়াল একটা কারণ বলছেন বারবার। তো এই যে যৌন স্বাস্থ্য যে ঝুঁকিটা, এইটার রোধ করবার জন্য কি ধরনের আমরা উদ্যোগ নিতে পারি? যৌন স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের পশ্চিমা সমাজ আমাদেরকে একটা লম্বা লিস্ট হাতে ধরিয়ে দেয়। আমাদের জন্য যদি এক কথায় আমরা বলি তা হলো আমাদের দেশের জন্য, তা হলো আমরা যদি ধর্মীয় অনুশাসন মেনে চলি তাহলেই এই যৌন স্বাস্থ্য ঠিকমতো আমরা খুব ভালোভাবে আমরা রক্ষা করতে পারবো এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রতিরোধ করতে পারবো। খুব আরেকটু যদি খোলাসা করে বলি সেটি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস খুব ব্যাপকভাবে সংক্রমিত হয় যারা অ্যানাল সেক্স করে, ওরাল সেক্স করে। তো এই বিকৃত যৌনাচার থেকে যদি আমরা দূরে থাকতে পারি তাহলে এই মুখ গহ্বরের ক্যান্সার, পায়ুপথের ক্যান্সার, পেনিসের ক্যান্সার, ভালভা ভ্যাজাইনার ক্যান্সার থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারবো। আরেকটা মজার একটা তথ্য সেটি হলো যাদের সুন্নতে খতনা করা থাকে যে পুরুষদের, তার নারী সঙ্গীর জরায়ুমুখ ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যায়। মানে এটা প্রোটেক্টিভ ফ্যাক্টর হিসাবে কাজ করে। আমরা তো রিস্ক ফ্যাক্টরগুলো বলি যে এটা হলে ঝুঁকি বাড়ে, বাল্যবিবাহ হলে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়বে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হয়েছে ঝুঁকি বাড়বে, অধিক সন্তান জন্মদান ঝুঁকি বাড়বে, একাধিক স্বামী ঝুঁকি বাড়বে, স্বামী একজন কিন্তু সেই স্বামীর আবার একাধিক যৌনসঙ্গী, হ্যাঁ ঝুঁকি বাড়বে। কিন্তু ঝুঁকি কমবে যদি পুরুষ সঙ্গী যাদের খতনা করা আছে। সুতরাং যে সমাজে আবার খতনাটা কম তাদের ক্ষেত্রে সেই পেনিসের ক্যান্সারও অনেক বেশি হয়, জরায়ুমুখের ক্যান্সারও অনেক বেশি হয়। তো এই অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, প্রোটেক্টিভ ফ্যাক্টর, এগুলো যদি আমরা মাথায় রাখি আর এক লাইনে যদি মাথায় রাখতে চাই, ধর্মীয় অনুশাসন মেনে চলুন, আপনার যৌন স্বাস্থ্য চমৎকারভাবে মেনটেন হবে।
সুন্দর বলেছেন। তা অর্থাৎ স্যার প্র্যাকটিসিং মুসলিমের যারা আছেন তারা বেশ নিরাপদে আছে বলতে হয়, বলা যায়। স্যার দৈনন্দিন জীবনে আর কি কি পরিবর্তন আনতে হবে যারা এই জাতীয় চিকিৎসা করে একবার এই জরায়ুমুখ ক্যান্সার থেকে সুস্থ হয়ে ফিরে এসেছেন, তারা কি কি জীবনাচরণ নিজেদেরকে বদলে নিতে পারবে? জরায়ুমুখ ক্যান্সার সহ সব ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধূমপান। সুতরাং কেউ যদি ধূমপায়ী হয়ে থাকে তাহলে সেই ধূমপানটা বন্ধ করতে হবে। এবং যারা কায়িক পরিশ্রম কম করে, যাদের কাজ বসে থেকেই কাজ হয়ে যায়, ডেস্ক ওয়ার্ক যারা করে বেশি, যারা শারীরিক পরিশ্রম কম করে, যাদের খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত তেল, চর্বি জাতীয় বা প্রক্রিয়াজাতকরণ খাবার বেশি, বাইরের খাবার, প্রসেসড ফুড, ফাস্ট ফুড সেসব বেশি, তাদের জরায়ুমুখ ক্যান্সার এবং অন্যান্য ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। তো সুতরাং এইগুলো যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে ক্যান্সারের ঝুঁকি আমরা কমিয়ে আনতে পারবো। স্যার ক্যান্সার আক্রান্ত হবার পর আমরা দেখি একজন রোগীর মানসিক এবং শারীরিক বেশ কিছু যেমন পরিবর্তন আসে, সেই পরিবর্তনগুলি যদি পুনর্বাসনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে কোন সাইডগুলি আমরা লক্ষ্য করব? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই অংশটুকু বা এই পুরো ডোমেইনটুকু আমরা সবসময় অবহেলা করি। এ ধরনের টিভি অনুষ্ঠানেও অবহেলা করা হয়, চিকিৎসা ক্ষেত্রেও করা হয়। যখন একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হয় তখন থেকে উনি একাধারে যেরকম একজন ক্যান্সার রোগী, পাশাপাশি ওনার কিন্তু মানসিক স্বাস্থ্যেরও একটা বিশাল ক্ষতি হয়ে গেল। উনি সার্বক্ষণিক একটি অবসাদগ্রস্ত, হতাশাগ্রস্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকেন ওনার রোগ নিয়ে, ওনার চিকিৎসা নিয়ে। এবং পরে যে একটা দীর্ঘমেয়াদী একটি চিকিৎসা, বেশ সময় সাপেক্ষ এবং খরচে চিকিৎসার মধ্য দিয়ে রুগীকে যেতে হয়, সেই সময়টিতে রুগীর মানসিক স্বাস্থ্য কিন্তু আরও ব্যাহত হয়। এজন্য উন্নত বিশ্বে ক্যান্সার বিশেষজ্ঞদের পাশাপাশি মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টরা তারাও কিন্তু রুগীদের দেখভাল করে থাকেন। এবং আপনারা বাইরের দেশের যে হাসপাতালগুলো দেখবেন, সেখানে দেখবেন বারান্দায় কোনো রেলিং নেই, কিন্তু ক্যান্সার ওয়ার্ডে রেলিং থাকে, গ্রিল থাকে। এর কারণ হচ্ছে ক্যান্সার পেশেন্টরা হতাশায় ভোগে, অনেকে সুইসাইড করতে চায়, আত্মহত্যা করতে চায়, লাফ দিয়ে পড়ে যায়। তো এই ক্যান্সার থেকে আক্রান্ত হওয়ার পরে বা ক্যান্সার থেকে সুস্থ হওয়ার পরেও তাদের মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের আসলে গুরুত্ব দিতে হবে। এটাকে অবহেলা করার কোনো সুযোগই নেই। এবং এই কাজটা রুগীর থেকে, রুগীর পাশে যারা আছেন, রুগীর আত্মীয় স্বজন, তাদেরকে বড় ভূমিকা রাখতে হবে। তাকে উৎফুল্ল রাখা, তাকে 8-10টা স্বাভাবিক কাজের মধ্যে তাকেও ইনভলভ করা। যখন চিকিৎসা শেষ হবে, যখন চিকিৎসা চলবে, তখন তাকে একটু কমফোর্ট দেওয়া, তাকে একটু আরাম দেওয়া, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যদি মনে হয় যে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন বা আমরা কিছু অসুস্থতা, অস্বাভাবিকতা লক্ষ্য করতে পারছি, মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। চিকিৎসা চলাকালীন সময় তো ফলো আপে থাকবেই, চিকিৎসা পরবর্তী সময়েও কি স্যার চিকিৎসকদের সান্নিধ্যে থাকা, তাদের ফলো আপে থাকা, প্রেসক্রিপশন মেনে চলা, সেটার গুরুত্ব কতখানি? ক্যান্সার রোগের একটি ধরন হলো এই রোগগুলো বারবার ফিরে আসে। জরায়ুমুখ ক্যান্সারের ক্ষেত্রে এর ফিরে আসার ট্রেন্ডটা হচ্ছে চিকিৎসা শেষ হওয়ার 2-3 বছরের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে ফিরে আসে। যত দিন যায় ফিরে আসার সম্ভাবনা কমে যায়। তো সুতরাং এই ক্যান্সার রোগটি আবার ফিরে আসলো কি না, ফিরে আসলে কোন পর্যায়ে আবার ফিরে আসলো, সেটা বোঝার জন্য আমাদেরকে ফলো আপে থাকতে হবে রুগীকে। এবং রোগটি কোন পর্যায়ে ধরা পড়েছে, রুগী কি কি চিকিৎসা নিয়েছে, সেটার উপরে নির্ভর করে একজন ক্যান্সার বিশেষজ্ঞ ক্যান্সার রোগীকে একটা ফলো আপের একটা শিডিউল তৈরি করে দিবেন, যে প্রথম বছরে আপনি কতদিন পর পর আসবেন, দ্বিতীয় বছরে কতদিন পর পর আসবেন, তৃতীয় বছরে কতদিন পর পর আসবেন। এর পরের বছরগুলোতে আমরা সাধারণত বছরে একবার করে আসতে বলি। এবং যখন আসবেন তখন আপনি কি কি পরীক্ষা করে নিয়ে আসবেন, এবং আমরা চিকিৎসকরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা রুগীকে বেডসাইডে করে থাকি। এগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি রোগটাকে আবার ফিরে আসলো কিনা। যদি ফিরে আসে, আবারও দ্রুত চিকিৎসা করে পুনরায় তাকে আবার ক্যান্সার মুক্ত করা সম্ভব। অর্থাৎ প্রিয় দর্শক, স্যার যেটা বলছেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবার পরেও একটা দীর্ঘ একটা সময় আপনি চিকিৎসকের সান্নিধ্যে থেকে ফলো আপে থাকতে হবে, এবং এটা খুবই জরুরি। এর বাইরে স্যার শেষ সময়ের দিকে আছি আমরা প্রোগ্রামের, আপনার কাছে জানতে চাইব যে রোগ থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং এই রোগ যাতে আবার পুনরায় ফিরে না আসে, সেজন্য আমাদের এক্সারসাইজ করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা, আর কি কি আমরা মেনে চললে এই রোগ থেকে সম্পূর্ণরূপে প্রতিরোধ মুক্ত থাকতে পারবো?
জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার থেকে দূরে থাকতে হলে আমাদের 21 বছর বয়স বা তদূর্ধ্ব যেসব নারী আছেন বা মহিলা আছেন সবাইকে স্ক্রিনিংয়ের আওতায় আসতে হবে। প্রতি 3 বছর পর পর প্যাপ স্মেয়ার টেস্ট করতে হবে 30 বছর পর্যন্ত। 30 বছরের পরে প্যাপ টেস্ট এবং এইচপিভি ডিএনএ টেস্ট করতে হবে 5 বছর অন্তর অন্তর। আর শুধু প্যাপ টেস্ট করলে সেটাও করতে হবে 3 বছর পর পর, 60 থেকে 65 বছর পর্যন্ত। দ্বিতীয় যে কাজটি করতে হবে, আমাদের যে জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যেগুলো, রিস্ক ফ্যাক্টর যেগুলো, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের আশেপাশে আমরা কোনো বাল্যবিবাহ হতে দিব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করব এবং আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় বা লাইফস্টাইল আমরা একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করব। একটু কায়িক পরিশ্রম করা, একটু শারীরিক পরিশ্রম করা, ব্যায়াম করা, খাদ্যাভ্যাসের মধ্যে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার, মশলাজাত খাবার, প্রক্রিয়াজাতকরণ খাবার না খাওয়া, এই কাজগুলো যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে জরায়ুমুখ ক্যান্সার থেকে আমরা দূরে থাকতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার, আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন, ডক্টর টিভিতে এসেছেন, এজন্য আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীতেও আশা করি আমরা আপনাকে পাশে পাবো। আপনাকেও ধন্যবাদ, ডক্টর টিভিকেও ধন্যবাদ এবং ডক্টর টিভির যারা দর্শক তাদেরকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শুনছিলেন আমাদের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার নাজিরুল মুবিন স্যারের মূল্যবান বক্তব্য। স্যারের কাছ থেকে আমরা এই জরায়ুমুখে ক্যান্সার, এর প্রতিকার এবং পুনর্বাসন সংক্রান্ত নানান দিক নিয়ে কথা বললাম। এগুলি যদি আমরা মেনে চলি, বিশেষ করে আমাদের মা বোনেরা যদি এগুলি মেনে চলে, তাহলে নিঃসন্দেহে এই জটিল কঠিন রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ সুন্দর জীবন দান করুন, সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল গনি বিদ্যান আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।